হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে। আজকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির প্রথম শিক্ষণ অভিজ্ঞতার সেশন 5 ডেটা উপস্থাপন নিয়ে আলোচনা করব। আজকের যে সেশনটা, এই সেশনটা মূলত একটা হচ্ছে যে আমাদের প্র্যাকটিক্যাল সেশন, যেখানে আমরা প্র্যাকটিক্যালটাকে বেশি প্রায়োরিটি দিব। এখানে আমরা হচ্ছে এক্সেল শিটে কাজ করব। এক্সেল শিটে আমরা ডেটা উপস্থাপন করব এবং সেই ডেটাগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটাই আজকে আমরা দেখব। তো আমরা শুরু করি। আমরা আমাদের বিদ্যালয় বুলেটিন তৈরি করার কাজের ধারণা পেয়ে গেছি। আমাদের নিবন্ধ বা আর্টিকেল লেখার ক্ষেত্রে আমাদের উপাত্ত বা ডেটা উপস্থাপন করতে হবে যেন আমাদের লেখাটি গ্রহণযোগ্য ও আকর্ষণীয় হয়। আমরা আমাদের নির্ধারিত বিষয়টি শিক্ষককে দেখাই, শিক্ষক আমাদের ঠিক করে দেবেন আমরা কে কোন বিষয় নিয়ে কাজ করতে চাই। তাহলে আমাদের নির্ধারিত বিষয় কি দরকার, কি প্রয়োজন, এটা আমরা শিক্ষকের সাথে আলোচনা করবো এবং শিক্ষক আমাদেরকে বলে দিবেন আমরা কে কোন বিষয় নিয়ে কাজ করব। তাহলে আমরা হচ্ছে যে এখন এখানে হচ্ছে যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যে ছবিটাতে বলতেছে নিজেদের ডেটা এন্ট্রি দিয়ে ভিজুয়ালের জন্য বিভিন্ন ধরনের গ্রাফ তৈরি করে নিতে পারি সহজেই। তো আমরা আজকে সেই জিনিসটাই দেখবো আমরা কীভাবে গ্রাফটা তৈরি করতে পারি। আসি আমাদের আর্টিকেলে ডেটা যুক্ত করার জন্য আমরা একটি জরিপ করব। জরিপ হলো গবেষণার একটি পদ্ধতি। তাহলে জরিপ জিনিসটা কি? জরিপ হলো গবেষণার একটা পদ্ধতি, অর্থাৎ আমি যে গবেষণাটা করব সেই গবেষণাটা করার জন্য আমি একটা জরিপ উপস্থাপন বা জরিপ করতে চাই। জরিপ হচ্ছে যে বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে সবার কাছ থেকে একটা মতামত গ্রহণ করা। আচ্ছা, যে কোনো বিষয়ের উপর সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের মতামত সংগ্রহ করা হয় আর সেই মতামতকে সমন্বিত করে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়। জরিপের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করা যায়, যার মধ্যে বর্ণনামূলক প্রশ্ন থাকতে পারে, বহু নির্বাচিত প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চেন থাকতে পারে, তারপর হচ্ছে লাইক অ্যাট স্কেল বা মাত্রা নির্ধারণী প্রশ্ন থাকতে পারে। এখানে আমরা হচ্ছে যে তিন টাইপের কোশ্চেন দেখতে পাই। তো এখানে আমরা যেহেতু উপাত্ত উপস্থাপন শিখবো, আমাদের কাজের সুবিধার্থে আমরা শুধু নৈর্ব্যক্তিক ধরনের প্রশ্নপত্র তৈরি করব। আজকে আমরা কিভাবে স্প্রেডশিটে একটি ডেটা বিশ্লেষণ করা যায় এবং ভিজুয়াল করা যায় তা অনুশীলন করব। তাহলে আমরা আজকে কি করব, স্প্রেডশিটে একটি ডেটা বিশ্লেষণ কিভাবে করতে পারি এবং ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বা ভিজুয়ালি বা গ্রাফিক্যালি আমরা কিভাবে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি সেই জিনিসটা আজকে আমরা এই সেশনে শেখার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা যেহেতু জরিপ করিনি, আমাদের কাছে কোনো ডেটা নেই, আমরা কাজের সুবিধার্থে এক্সেলে একটি ডেটা শিট তৈরি করে নিব। মনে করি আমাদের বিষয় পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারের কার্যকারিতা। তাহলে আমাদের বিষয়টা আমরা কি নির্বাচন করতেছি? পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারের কার্যকারিতা। প্রথমে হচ্ছে উত্তরদাতার নাম থাকবে, কে উত্তরটা দিচ্ছে বা প্রোভাইড করতেছে সেই নামটা থাকবে। আপনার বাসায় কি কম্পিউটার বা স্মার্টফোন আছে? তাহলে সেখানে আছে বা নাই যে কোনো একটাতে টিক দিবে বা হচ্ছে যে অ্যান্সার করবে। ইন্টারনেট পড়ালেখা সাহায্য করে, এর সাথে আপনি কি একমত হলে একমত দিবে আর একমত না হলে একমত নয় দিবে। আবার প্রশ্ন 4 যেটা হচ্ছে আমি আমার সন্তানকে পড়ালেখার জন্য ইন্টারনেট ব্যবহারে উৎসাহ দিই, এর সাথে আপনি একমত নাকি একমত না। যদি একমত হয় একমত দিবে, একমত না হলে একমত দিবে। তাহলে দেখো তো একটু আমরা যদি এখানে খেয়াল করি, আমরা এখানে হচ্ছে যে একটা ডেটা শিট দেখতে পাচ্ছি যেটা স্প্রেডশিটে করা হয়েছে বা এক্সেল শিটে করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্নগুলো এবং হচ্ছে 4টা প্রশ্নের অ্যান্সারগুলো এখানে প্রোভাইড করা আছে। এখানে 11টা ডাটা নিয়ে কাজ করা হচ্ছে। তো আমরা এই ধরনের একটা এক্সেল শিট তৈরি করব। তাহলে আমি এক্সেল শিটটা তৈরি করে রেখেছি, তোমরা একটু দেখতে পারো। এই যে আমরা হচ্ছে একটা এক্সেল শিট তৈরি করে রেখেছি। এখানে এক্সেল শিটটা একটু যদি আমরা দেখি, এখানে দেখো এই যে এইটুকু পর্যন্ত হচ্ছে যে আমাদের ওই এক্সেল শিটটা তৈরি করে রেখেছি। আমিও এখানে 11টা ডেটা নিয়েছি, কিন্তু এখানে ক খ গ ঘ এভাবে নিয়েছিল উত্তরদাতার নামগুলো। আমি উত্তরদাতার একটা স্পেসিফিক নাম দিয়েছি এবং প্রথম কোশ্চেন, আপনার বাসায় কি কম্পিউটার বা স্মার্টফোন আছে? আছে নেই এভাবে অনেকে অ্যান্সার করেছে। ইন্টারনেট পড়ালেখা সাহায্য করে, একমত কি একমত না সেটা বলা হয়েছে। এবং আমি আমার সন্তানকে পড়ালেখার জন্য ইন্টারনেট ব্যবহারে উৎসাহ দিই কি দিই না, বা আমি দিতে ইচ্ছুক কি ইচ্ছুক না, এখানে একমত নাকি একমত না সেভাবে আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো সাজিয়ে নিয়েছি। তাহলে এটা হচ্ছে যে আমাদের এক্সেল শিট রিপ্রেজেন্টেশনটা যেটা আমরা এখানে দেখতে পেয়েছি। এভাবে একটা স্প্রেডশিট তৈরি করে নিলাম, 10 জনের একটা স্প্রেডশিট।
আসলে আমি ভুল বলেছি, এখানে 10 জনের একটা স্প্রেডশিট তৈরি করেছি আমরা, যেহেতু 2 থেকে শুরু, এখানে 2 থেকে শুরু, 2 থেকে 11, 10 জনের একটা স্প্রেডশিট তৈরি করে নিয়েছি আমরা। আচ্ছা, আমরা 10 জন ব্যক্তির কাছ থেকে এই 4টি প্রশ্নের উত্তর নিয়ে স্প্রেডশিটে যুক্ত বা এন্ট্রি করার পর এরকম দেখাবে। পাশাপাশি কলামে এ বি সি ডি প্রশ্নগুলো লিখব, আর নিচের রো 1 2 3 4 এ আমরা হচ্ছে যে প্রাপ্ত উত্তরগুলো লিখব বা এন্ট্রি দিব, যেটা আমরা করেছি এখানে। আমরা যদি একটু দেখতে পাই, আবার যদি একটু নোটিস করি, এখানে দেখো আমরা এ বি সি ডি, এখানে আমরা কি লিখেছি, আমরা হচ্ছে যে উত্তরদাতার নাম, কোশ্চেনগুলো লিখেছি, আর হচ্ছে 1 2 3 4 এগুলাতে আমরা হচ্ছে ডেটাগুলো এন্ট্রি দিয়েছি। ওকে, তারপর হচ্ছে যে 10 জন ব্যক্তির উত্তর আমরা গুনে গুনেই এর অ্যানালাইসিস, অর্থাৎ কতজন ব্যক্তি কি উত্তর দিয়েছে এই হিসাব করে ফেলতে পারবো। কিন্তু আমাকে যদি 1000 ব্যক্তির ডেটা দেওয়া হয় তাহলে আমার পক্ষে হিসাব করা অসম্ভব হয়ে যাবে। তাই স্প্রেডশিট ব্যবহার করে আমরা এই কাজটি শিখে নিলে মুহূর্তে অনেক বড় বড় হিসেব বা গবেষণার কাজ করে ফেলতে পারবো। অর্থাৎ এখানে বলা হচ্ছে, আমরা যদি একটু নোটিস করি, এখানে আমাদের 10টা ডেটা আছে। এই 10টা ডেটার ক্ষেত্রে আমরা হয়তো গুণে বলে দিতে পারবো কে কতটা বিষয়ে একমত বা একমত না, কিন্তু এই 10টা ডেটার জায়গায় এখন যদি আমাকে 1000 ডেটা দেওয়া হয়, গুণে বলাটা অসম্ভব হয়ে পড়বে। সেক্ষেত্রে আমরা এই 10টা ডেটার ক্ষেত্রে এখন আমরা হচ্ছে যে রুলসগুলো অ্যাপ্লাই করব, একই রকমভাবে সেটা 1000 ডেটার, 2000 ডেটার, 10,000 ডেটার জন্য আমরা অ্যাপ্লাই করে নিতে পারবো। তো আমরা এই কাজটাই শিখবো, কিভাবে সহজে আমরা হচ্ছে যে কোশ্চেন অ্যানালাইসিস করতে পারি, সেই কাজটাই আমরা এখানে শিখবো। আসি, একই ধরনের উত্তর আছে এমন প্রশ্নকে আমরা একসাথে অ্যানালাইসিস করতে পারবো সহজে। তাহলে জরিপ প্রশ্ন 3 এবং 4 আমরা একটি অ্যানালাইসিস করে দেখি। একই শীটে সবগুলো ডেটার নিচে এসে আমরা প্রশ্ন দুটিকে আলাদা করি। তাহলে প্রশ্ন নাম্বার 3 এবং 4, প্রথম প্রশ্ন হচ্ছে যে 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ইন্টারনেটের পড়াশোনায় সাহায্য করে, আবার হচ্ছে যে আমি আমার সন্তানকে ইন্টারনেট ব্যবহারে উৎসাহ দিই। তাহলে এখানে 2টা কোশ্চেন আছে, 3 নাম্বার এবং 4 নাম্বার কোশ্চেন। এটা হচ্ছে বলা হচ্ছে স্প্রেডশিটের নিচে এসে আমরা এখানে যদি দেখতে পাই, একটু যদি আমরা নোটিস করি, এই যে এই স্ক্রিনশটটা অতটা বোঝা যাচ্ছে না, তবে একটু যদি নোটিস করি, এখানে আমরা হচ্ছে যে এই যে মোট উত্তরদাতার জন্য 3 নাম্বার, এই যে 3 নাম্বার এবং হচ্ছে 4 নাম্বার কোশ্চেনকে আমরা হচ্ছে চুজ করে নিলাম। তাহলে 3 নাম্বার এবং 4 নাম্বার কোশ্চেনটাকে আমরা চুজ করে নিই। এখানে আসি আমরা, এই যে দেখো স্প্রেডশিটে আমি কি করলাম, তাহলে 3 নাম্বার এই যে মোট উত্তরদাতা এবং হচ্ছে যে উত্তরদাতা, মোট উত্তরদাতার ক্ষেত্রে আমরা দুইটা কোশ্চেন নিলাম, ইন্টারনেট পড়ালেখায় সাহায্য করে আর আমি আমার সন্তানকে পড়ালেখার জন্য ইন্টারনেট ব্যবহারে উৎসাহ দিই। তাহলে এই 2টা কোশ্চেন আমি এখানে নিয়ে নিলাম। আর এই 2টা কোশ্চেনে কয়টা অ্যান্সার আছে? 2টা অ্যান্সার। একটা হচ্ছে হয় একমত, না হলে একমত না। তাহলে একমত বা একমত না যেটাই হোক, তাহলে এখানে 2টা অ্যান্সার আমরা নিয়ে নিলাম, একমত এবং একমত না। তাহলে আমরা আবার আসি, বইতে কি বলতেছে আমরা হচ্ছে যে দেখতে পাচ্ছি। তাহলে এটার পর এগুলোর পাশাপাশি কপি পেস্ট করে উত্তর অপশনগুলো নিচে রোতে আমরা কপি পেস্ট করে দিতে পারি, দিলাম। তারপর হচ্ছে যে আমরা এখন এখানে একটা ফর্মুলা ইউজ করব, কাউন্ট ইফসটা ইউজ করব। আসি আমরা এখানে আমরা কাজটা করি। তাহলে এখানে আমরা হচ্ছে যে ইন্টারনেট পড়ালেখায় সাহায্য করে একমত, কতজন এই অ্যান্সারটা করেছে, 10 জনের মধ্যে কতজন এই অ্যান্সারটা করেছে, আমরা সেই জিনিসটা এখন জানার চেষ্টা করব। তাহলে এখানে আমরা যে ফাংশনটা ইউজ করব সেটার নাম হচ্ছে কাউন্ট ইফস। তাহলে আমরা লিখব কাউন্ট ইফস, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা রেঞ্জটা দিয়ে দিব। কাকে দিব? আমরা রেঞ্জটা দিব। রেঞ্জটা কত থেকে কত? রেঞ্জটা হচ্ছে C2 থেকে শুরু হয়ে আমার জন্য হচ্ছে যে C11 পর্যন্ত। তাহলে এই পর্যন্ত আমরা এখানে হচ্ছে যে আমরা যে ফাংশনটা আছে সেই ফাংশনটা যদি আমরা দিব, তাহলে আমরা একটু দিই। এখানে আমরা অবশ্যই প্রথমে ইকুয়াল সাইন হচ্ছে যে আমাদেরকে দিতে হবে, কারণ ফাংশন লিখতে হলে অবশ্যই ইকুয়াল সাইন আমাদেরকে দিতে হবে, না হলে ফাংশনটা কাজ করবে না। কাউন্ট ইফস আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমরা রেঞ্জটা সিলেক্ট করে দিই। ওকে, আমরা রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে আমরা হচ্ছে একটা কমা দিব। কমা দিয়ে আমরা কি বলে দিব, আমরা কোন রেজাল্টটার জন্য দেখতে চাই। যেহেতু এটা একমত, আমরা একমতের উপর ক্লিক করলাম। তাহলে C2 এর জন্য আমরা রেজাল্টটা দেখতে চাই, আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার সাইন দিব। দেখো তো এখানে কয়টা দেখাচ্ছে? 6টা দেখাচ্ছে। তাহলে আমরা একটু দেখি তো এখানে আসলে কি 6টা আছে কিনা। 1 2
3 4 5 5 নাম্বার হচ্ছে এটা এবং 6 নাম্বার। তাহলে একমতের জন্য 10টার মধ্যে 6টা রেজাল্ট পাইলাম। তাহলে এখানে কিভাবে কাজ করতেছে, আমরা আবার যদি একমত নয় ওর জন্য কাজটা করি, ইকুয়াল সাইন দিব, কাউন্ট ইফস, COUNT কাউন্ট ইফস, আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের মধ্যে আমরা রেঞ্জটা দিয়ে দিব, রেঞ্জটা দিয়ে দিলাম, রেঞ্জটা দিয়ে দিয়ে আমরা এখন একমত নয় এটার উপর ক্লিক করব, কিন্তু কথা হচ্ছে ভুল হয়ে গেছে একটু, কন্ট্রোল জেড দিয়ে আমরা, তাহলে আমরা একটা কমা সাইন দিতে হবে, কি দিতে হবে, কমা সাইন দিতে হবে, কমা সাইন দিতে, কাউন্ট ইফসের পর আমরা হচ্ছে যে এখানে রেঞ্জটা সিলেক্ট করে দিব, রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে কমা দিব, কমা দিয়ে একমত নয় সেই ঘরটা লিখব, তারপর আমরা দিব এবং এন্টার প্রেস করব। তাহলে এখানে 4 জন, অবশ্যই 10 জনের মধ্যে 6 জন যদি একমত দেয় আর হচ্ছে যে 4 জন তো বাকিই থাকে, একমত নয় আসবে। একই রকম ভাবে আমরা পাশে হচ্ছে যে কোশ্চেনটা 4 নাম্বার কোশ্চেনের জন্য আমরা অ্যাপ্লাই করব কাউন্ট ইফস, কাউন্ট ইফস, আমরা ব্র্যাকেট দিব, আমরা হচ্ছে এখন ওর জন্য রেঞ্জগুলোকে সিলেক্ট করব, রেঞ্জ সিলেক্ট করে কমা দিব, কমা দিয়ে একমতে ক্লিক করব, যেহেতু এটা একমতের জন্য বের করতেছি, তারপর এখানে আমরা অ্যাপ্লাই করব। ওকে, 5 জন পেলাম, দেখি 1 2 3 4 5 জন। ওকে, তাহলে আমরা পরের ঘরের জন্য আমরা আবার লিখি ইকুয়াল কাউন্ট ইফস, কাউন্ট ইফস, ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের মধ্যে আমরা আবার রেঞ্জ সিলেক্ট করে দিব, রেঞ্জ সিলেক্ট করে দিয়ে আমরা কমা দিব। এখন কার জন্য কাউন্টটা করতেছি, ইফ যদি একমত নই, যদি একমত নই তাহলে আমরা এটাকে এন্টার দিব। তাহলে আমাদের কাজটা হয়ে গেছে। দেখো এই যে আমরা 4টা ডেটা পাঠাম, এটা আমরা কিসের জন্য কাজ করেছি, কাউন্ট ইফসের জন্য। কিসের জন্য কাজ করেছি, কাউন্ট ইফসের জন্য কাজ করেছি। তাহলে আমরা বুঝতেই পারতেছি আমরা কিভাবে কাজগুলো করব। আমরা এবার বইতে ফিরে যাই। ওকে, কাউন্ট টিপসের আমরা কাজটা করেছি, কার্সর উপরে নিয়ে যে কলামের ডেটা আমরা অ্যানালাইসিস করতে চাই সেই কলামের ডেটার রেঞ্জ সিলেক্ট করব। তাহলে আমরা ডেটার রেঞ্জ সিলেক্ট করেছিলাম, তারপর হচ্ছে যে একটি কমা দিব, কমা দিয়ে আমরা হচ্ছে যে তারপর ওই কলাম থেকে আমি যা বের করতে চাই, অর্থাৎ আমরা একমত কি একমত না, যদি একমত হয় একমতের উপর কার্সরটা রেখে আমরা ক্লিক করেছিলাম, আর যদি একমত না হয় তাহলে একমত নয় দিয়ে আমরা হচ্ছে যে কার্সরটা সিলেক্ট করে আমরা ইন্টারপ্রেস করেছিলাম। তারপর সেখান থেকে আমরা কাজটা করতে পেরেছি। এখন আমরা হচ্ছে শতাংশ বের করব। শতাংশ বলতে বোঝানো হচ্ছে শতকরা, মানে শতকরা কতজন এখানে কিসের অ্যান্সার, একমতে কতটুকু অ্যান্সার করেছে, একমত নয় সেটা কতটুকু অ্যান্সার করেছে। আমরা শতকরাটা হিসাব করব, উত্তরের শতকরাটা আমরা হিসাব করব। এখানে এদের মতো করে 3 নাম্বার এবং 4 নাম্বার কোশ্চেনের জন্য শতকরাটা আমরা হিসাব করব। তাহলে শতকরা হিসাব করার জন্য আমরা কি করব, শতাংশ বের করার জন্য আমরা হচ্ছে ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দিয়ে কার জন্য শতকরা বের করতে চাই, ওদের যে ডেটা শিটটা আছে সেই অনুযায়ী হচ্ছে, যদি আমরা ওদের এই ঘরের জন্য কাজ করি, এই যে এই লাইনটার জন্য ইকুয়াল C15 ডিভাইডেড বাই কতগুলো ডেটা, 10টা ডেটা ইন্টু 100%, তাহলে আমরা কোর্স কি পেয়ে যাব, শতাংশটা পেয়ে যাব। ঠিক একই রকমভাবে আমি যে এক্সেল শিটটা তৈরি করেছি সেই এক্সেল শিটটা যদি আমরা একটু দেখি, তাহলে সেই এক্সেল শিটটা আমরা আবার ফিরে যাই, ফিরে গিয়ে আমরা যদি কাজটা আবার একটু দেখি, তাহলে আমরা এখানে শতাংশটা বের করব। ইন্টারনেট পড়ালেখার সাহায্য করে, সেই ক্ষেত্রে আমরা শতাংশ কতজন একমত সেই শতাংশটা আমরা বের করব। ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দেওয়ার পর কত নাম্বার ঘর নিয়ে কাজ করব আমরা, B15। তাহলে B15 কে কত দিয়ে ভাগ দিব, 10টা ডেটা 10 দিয়ে ভাগ দিব, 10 দিয়ে ভাগ দিয়ে আমরা ইনটু দিব স্টার সাইন, আর হচ্ছে কত শতাংশ, 100 শতাংশে। তাহলে 100 শতাংশে কতজন, আমরা এন্টার প্রেস করি, দেখো 60, 100-এ কতজন, 60 জন। তারপর ঠিক একই রকম আমরা পরেরটার জন্য ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা হচ্ছে যে ওর সেলটা আমরা সিলেক্ট করে নিলাম, ডিভাইডেড দিব 10 জন ডেটার জন্য, ইনটু সাইন দিব অ্যান্ড 100% দিব, দেন আমরা এন্টার দিব 40%। একই রকমভাবে আমরা চতুর্থ কোশ্চেনের শতকরাটা হিসাব করি। আমরা চতুর্থ কোশ্চেনে তাহলে অ্যান্সার আছে একমাত্র, এখানে আমরা ডিভাইডেড বাই আমরা 10 দিব অ্যান্ড ইনটু 100। ওকে, এন্টার প্রেস করব, দেন আবার আমরা ইকুয়াল সাইন দিব, আমরা আবার সেলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিভাইডেড বাই 10 ইনটু 100।
দেন আমরা এন্টার প্রেস করব, আমরা হচ্ছে যে রেজাল্টটা পেয়ে গেলাম। তাহলে দেখো তো আমাদের এখানে আমরা শতকরার হিসাবও করে ফেলতে পেরেছি, অর্থাৎ আমার হচ্ছে শতকরাতে কতজন বা কত পার্সেন্ট হচ্ছে যে আমার অ্যান্সার দিচ্ছে সেটা আমরা হিসাব করতে পারছি। আমরা এবার বইতে ফিরে যাই, তাহলে দেখি যে ঘরে আমরা শতাংশ লিখতে চাই সেখানে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমরা ঘরটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা হচ্ছে যে ডিভাইড সাইন দিব এবং হচ্ছে যে যেহেতু 10 জনের 10 জন এবং গুণ চিহ্ন দিয়ে আমরা 100% জন্য 100 ব্যবহার করতেছি, তারপর এন্টার চাপলে ফলাফল বের হয়ে আসবে। এবার আমি আমার টেবিলে যেটুকু অংশকে ডেটা ভিজুয়ালাইজেশন আনতে চাই অর্থাৎ গ্রাফে প্রকাশ করতে চাই সেটুকু অংশ সিলেক্ট করে উপরে রিবনে ইনসার্টে ক্লিক করে আমরা হচ্ছে যে রিকমেন্ডেড সার্টে ক্লিক করে পছন্দ মতো গ্রাফ সিলেক্ট করে নিতে পারি। তাহলে আমাদের গ্রাফ তৈরি হয়ে গেছে। এবার আমরা আমাদের গ্রাফটিকে ছবির আকারে কম্পিউটারে সেভ করে নিব। তাহলে আমরা দেখি এখন আমরা তৈরি করব, একটা গ্রাফ তৈরি করি। তাহলে গ্রাফ তৈরি করার জন্য আমরা যাই, আমরা হচ্ছে যে সিলেক্ট করি ওর পোর্শনটা, আমরা শুধু এতটুকুর জন্য আমরা গ্রাফ তৈরি করতে চাই। তাহলে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে রিবনের ইনসার্ট অপশানে যাব, এটা হচ্ছে রিবন, এই রিবনের ইনসার্ট অপশানে যাব, ইনসার্ট অপশানে গিয়ে আমরা এখান থেকে রিকমেন্ডেড চার্ট থেকে যে কোনো একটা চার্ট আমরা হচ্ছে যে চুজ করে নিতে পারি। ধরো আমরা যদি এটা চুজ করে নিই তাহলে আমরা এটার উপর ক্লিক করব, এটার উপর ক্লিক করে আমরা ওকেতে প্রেস করলাম। তাহলে দেখো এই যে আমার চার্টটা চলে আসছে এখানে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই চার্টটা যেটাকে আমি মুভ করতেছি। এই চার্টটার মধ্যে দেখো আমি আমার সন্তানকে পড়ালেখার জন্য ইন্টারনেট ব্যবহারের উৎস দিই, তারপরে আমার ইন্টারনেট পড়ালেখার সাহায্য করে, সেক্ষেত্রে আমার কি ধরনের দিবে তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু আবার এটাকে এটাকে আর একটু ইনিশিয়ালাইজ করি, ইনিশিয়ালাইজ করার জন্য আমরা এই পোর্শনটা নিয়ে আমরা একসাথে কাজ করি, তাহলে আমাদের আর একটু বুঝতে সহজ হবে। আমরা এখন ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে রিকমেন্ডেড সার্ট, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। ওকেতে প্রেস করলাম। ওকে, দেখো এখন একমত ইন্টারনেট পড়ালেখায় সাহায্য করে, ইন্টারনেট পড়ালেখায় সাহায্য করে এবং আমি আমার সন্তানকে পড়ালেখার জন্য ইন্টারনেট ব্যবহারের উৎসাহ দিই, সেক্ষেত্রে কতটুকু একমত আমরা এখানে দেখতে পাচ্ছি এবং একমত নয় সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের যে ব্লু লাইনটা আছে, ব্লু লাইনটা হলো আমাদের 3 নাম্বার কোশ্চেনের জন্য ইন্টারনেট পড়ালেখায় সাহায্য করে কি করে না সেটাতে একমত কি একমত না। একমত হলে এটা হচ্ছে যে 6 অর্থাৎ 60%, আর হচ্ছে যে 60%, আর হচ্ছে আমি আমার সন্তানকে পড়ালেখার জন্য ইন্টারনেট ব্যবহারের উৎসাহ দিই সেটা হচ্ছে যে অরেঞ্জ কালারটা এখানে আমরা দেখতে পাচ্ছি 50%, আবার একমত নয়ের ক্ষেত্রে ব্লুটা হচ্ছে 40% এবং অরেঞ্জটা হচ্ছে যে আমার হচ্ছে 50%। তাহলে আমরা ডেটা রিপ্রেজেন্টেশন বুঝতে পারতেছি এখানে, এই যে দেখো ডেটা রিপ্রেজেন্টেশন এখানে বোঝা যাচ্ছে। তাহলে আমরা ঠিক যতটুকু সিলেক্ট করব ততটুকুর জন্য সে আমাকে ডেটা রিপ্রেজেন্টেশন দিয়ে থাকবে। এভাবে আমরা কাজগুলো করতে পারি, আমাদের কাজগুলো করে আমরা হচ্ছে যে ডেটা ভিজুয়ালাইজেশন করতে পারি। তাহলে আমাদের এই সেশনে আমাদের যতটুকু কাজ আমাদের হচ্ছে যে কিভাবে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব বা জরিপ করব এবং সেই অ্যান্সারগুলো বা যে আমরা উত্তরগুলো পাবো সেই উত্তরগুলো থেকে আমরা কিভাবে ডিফারেন্টভাবে আমাদের উত্তরগুলো অপশান অনুযায়ী আমরা বাছাই করে নিব এবং সেখান থেকে আমরা কিভাবে শতাংশ বা শতকরা নির্ণয় করতে পারি এবং সেখান থেকে আবার কিভাবে আমরা হচ্ছে যে ডেটা রিপ্রেজেন্টেশন করতে পারি সেই কাজটাও আমরা দেখেছি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই কাজটাও আমরা করেছি এখানে। তাহলে এভাবে হচ্ছে যে আমরা আমাদের মতো করে হচ্ছে যে গ্রাফকে রিপ্রেজেন্টেশন করতে পারি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের আজকের এই সেশনের আমাদের যে ল্যাবের যে কাজটা বা হচ্ছে যেটা আমাদের প্র্যাকটিক্যাল কাজ সেটা আমরা বুঝতে পেরেছি। আশা করি আমরা যে কোনো ডেটা যদি নিই, যে কোনো ডেটা নিয়ে এবং যত বেশি ডেটা নিই না কেন সব ডেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা আগামী সেশনে আমাদের আর্টিকেল বা নিবন্ধের জন্য গ্রাফ তৈরি করব, আর গ্রাফের জন্য প্রয়োজন হবে ডেটা। আমরা আমাদের নির্ধারিত বিষয়ের উপর কমপক্ষে 5টি জরিপ প্রশ্ন তৈরি করব এবং সেই প্রশ্ন অনুযায়ী কমপক্ষে 10 জনের মতামত দিব। প্রয়োজনে আমরা অনলাইন জরিপ ফর্ম ব্যবহার করতে পারি। অনলাইন জরিপ ফর্মটা হচ্ছে যে অনেকটা গুগল ফর্মে আমরা যেভাবে হচ্ছে যে তোমার অনেকগুলো কোশ্চেন দিয়ে আমরা ফর্মটা শেয়ার করি ওইভাবে তোমরা করতে পারো। তোমরা চাইলে গুগল ফর্মটাও এখানে চেক করে নিতে পারো। আমার এখানে একটা ভিডিও আছে কিভাবে আমরা গুগল ফর্ম তৈরি করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জরিপের প্রশ্নগুলো আমরা বইতে লিখে রাখতে পারি কি কোন কোন প্রশ্ন হবে, সেই অনুযায়ী আমরা কাজটা করতে পারবো। আচ্ছা, ওকে, তাহলে